চলুন আজ প্রফেসর সাইনের একটা বেশ বিতর্কিত তত্ত্ব নিয়ে কথা বলা যাক। এই তত্ত্বটা আমেরিকার বিশ্বব্যাপী যে আধিপত্য সেই ধারণাটাকেই একেবারে নাড়িয়ে দেয়। আজকের এই আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা। বিশ্বের একমাত্র সুপার পাওয়ার কি একটা যুদ্ধে হেরে যাবে? ভাবুন তো, এই সম্ভাবনাটাই কয়েক বছর আগে হয়তো কেউ কল্পনাও করতে পারত না। এই কথাটা কিন্তু আমার না, এটা প্রফেসর সাইনের একটা চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী। বলা হয় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এর আগে তিনি যে দুটো ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো নাকি সত্যি হয়েছিল, আর এখন এটা তার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, যা সত্যি হলে পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যই কিন্তু পাল্টে যেতে পারে। আচ্ছা, চলুন এই তত্ত্বটা একটু ভেঙে চুরে দেখা যাক। মানে এটা কিন্তু কোনো সাধারণ ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং এর পেছনে রয়েছে গেম থিওরি আর বেশ গভীর ভূরাজনৈতিক বিশ্লেষণ। এই তথ্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হল ইরানের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল। এটা এমন এক প্ল্যান যা রাতারাতি তৈরি হয়নি। এই তথ্যের উৎস অনুসারে ইরান এই সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে গত ২০ বছর ধরে। তারা এটাকে একটা ফাইনাল শোডাউন বা চূড়ান্ত মোকাবিলা হিসেবে দেখছে, আর তাদের প্রধান প্রতিপক্ষ হল আমেরিকা। এই স্লাইডটা তত্ত্বের একেবারে মূল একটা ধারণা তুলে ধরছে, যাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধ। মানেটা কি? সোজা কথায়, যখন দুটো শক্তির মধ্যে লড়াইটা সমানে সমানে হয় না, তখন দুর্বল পক্ষটা সরাসরি যুদ্ধে না গিয়ে অন্য পথ ধরে। ইরান তো আর আমেরিকার সঙ্গে বিমান বা নৌবহন নিয়ে সরাসরি লড়তে যাবে না। তার বদলে তারা হুথি, হিজবুল্লাহর মতো প্রক্সিদের ব্যবহার করছে। আর তাদের লক্ষ্য কিন্তু সামরিক ঘাঁটি নয়, বরং আমেরিকার অর্থনৈতিক দুর্বলতার জায়গাগুলো। সুতরাং আসল ব্যাপারটা হল, এই তত্ত্ব অনুযায়ী ইরানের চূড়ান্ত লক্ষ্য কিন্তু সামরিক জয় না, বরং আমেরিকার অর্থনৈতিক পতন ঘটানো। টার্গেট আমেরিকান সৈন্য নয়, টার্গেট হল আমেরিকান অর্থনীতি। এই অপ্রতিসম যুদ্ধের একটা দারুণ উদাহরণ দেখুন। ইরানের একটা ড্রোন, যার দাম হয়তো $400-এরও কম, সেটা রিয়াদের মতো একটা বিশাল শহরের পানি সাপ্লাইয়ের প্ল্যান্টকে টার্গেট করতে পারে। মানে যেখান থেকে 1 কোটি মানুষের জলের যোগান আসে। ভাবুন একবার, সামান্য খরচে কত বড় অর্থনৈতিক আর সামাজিক ক্ষতি করা সম্ভব। এবার চলুন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক, পেট্রোডলার সিস্টেম। এই তত্ত্ব অনুযায়ী এটাই আমেরিকার সবচেয়ে বড় শক্তি, আবার একই সাথে সবচেয়ে বড় দুর্বলতার জায়গাও। তো এই পেট্রোডলার চক্রটা কাজ করে কিভাবে? নিয়মটা খুব সহজ। পৃথিবীর যে কোনো দেশকে তেল কিনতে হলে সেটা মার্কিন ডলারে কিনতে হবে। এর ফলে ডলারের চাহিদা সবসময় তুঙ্গে থাকে। এরপর কি হয়? তেল বেচে পাওয়া সেই বিলিয়ন বিলিয়ন ডলার উপসাগরীয় দেশগুলো আবার আমেরিকার স্টক মার্কেট, বন্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। তত্ত্বটা বলছে এই বিনিয়োগের টাকাই নাকি আমেরিকার আজকের এই প্রযুক্তি খাতের রমরমা অবস্থার আসল কারণ। তথ্যটা বলছে, যদি কোনো কারণে, যেমন যুদ্ধের জন্য উপসাগরীয় দেশগুলো তেল বেচতে না পারে বা তেলের বাণিজ্য ডলার থেকে সরে যায়, তাহলে কি হবে? তখন আমেরিকায় তাদের বিনিয়োগের স্রোতটা বন্ধ হয়ে যাবে, আর এর ফল হতে পারে মারাত্মক। এআই বাবল ফেটে যেতে পারে, আর পুরো মার্কিন অর্থনীতি একটা ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে পারে। আচ্ছা, এবার তথ্যের তৃতীয় পয়েন্টে আসা যাক। আমেরিকার সামরিক কাঠামো আর আজকের দিনের যুদ্ধের ধরনের মধ্যে একটা বড় ফারাক রয়েছে। একটু ভাবলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়। আমেরিকার যে বিশাল বিমানবাহী রণতরী, স্টেলথ বোমারু বিমান বা ট্যাঙ্কের বহর, এগুলো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের মতো বড় শক্তির সঙ্গে সরাসরি যুদ্ধের কথা মাথায় রেখে। কিন্তু আজকের যুদ্ধক্ষেত্রটা একদম অন্যরকম। এখনকার লড়াইটা হয় সস্তা ড্রোন, গেরিলা বাহিনী আর অর্থনৈতিক চাপ দিয়ে। আর সেখানে বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র প্রায় অকেজো আর সাংঘাতিক ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এই চার্টটা দেখলেই মূল অর্থনৈতিক সমস্যাটা স্পষ্ট বোঝা যায়। মানে কয়েক হাজার ডলারের একটা ড্রোনকে গুলি করে নামানোর জন্য মিলিয়ন ডলারের একটা মিসাইল ব্যবহার করা হচ্ছে। এটা লম্বা সময় ধরে চালানো আর্থিকভাবে সম্ভবই না। এটা আসলে একটা অর্থনৈতিক ফাঁদ, যেখানে আমেরিকা যত বেশি সফল হবে তত দ্রুত তার সম্পদ ফুরিয়ে আসবে। আর এই অর্থনৈতিক ভারসাম্যহীনতার ফল কিন্তু মারাত্মক। এর ফলে আমেরিকার জরুরি সামরিক রিজার্ভ কমে আসছে, যা তাকে অন্য কোনো সম্ভাব্য সংঘাতের জন্য আরও দুর্বল করে দিচ্ছে। এখন আসল প্রশ্ন হল, প্রফেসর সাইনের মতে যে যুদ্ধে জেতা প্রায় অসম্ভব, আমেরিকা কেন সেই যুদ্ধে জড়াতে যাবে? চলুন এবার এই আলোচনার শেষ অংশে যাওয়া যাক। এই তথ্যের উৎস ডোনাল্ড ট্রাম্পের ওপর 3টি সম্ভাব্য উদ্দেশ্যের কথা বলছে। আমরা কিন্তু এগুলোকে সমর্থন করছি না, শুধু তথ্যের অংশ হিসেবে তুলে ধরছি। প্রথমটা হলো একটা ছোট অপারেশনের সাফল্য থেকে আসা অতিরিক্ত আত্মবিশ্বাস। দ্বিতীয়ত, রাজনৈতিক ও আর্থিক লাভ, মানে যুদ্ধকালীন প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা। আর তৃতীয়টা সবচেয়ে অদ্ভুত, কিছু গোপন গোষ্ঠীর বিশ্বাস যে মধ্যপ্রাচ্যের একটা বড় যুদ্ধ হওয়াটা নাকি ভবিতব্য।
তথ্যটির চূড়ান্ত উপসংহার এটাই, এই যুদ্ধে অংশ নেওয়ায় আমেরিকার জন্য আত্মঘাতী। এর অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষতি এতটাই বেশি হবে যে যুদ্ধক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন, বিশ্বমঞ্চে আমেরিকা তার আগের শক্তিশালী অবস্থানে আর থাকতে পারবে না। পুরো বিশ্লেষণটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? এই প্রশ্নটাই আসলে তত্ত্বের মূল বিষয়টাকে ধরে রেখেছে, যা আমাদের বিজয় এবং পরাজয়ের প্রচলিত ধারণাকেই নতুন করে ভাবতে বাধ্য করে। একটা যুদ্ধ জিতেও কি আসলে হারা সম্ভব?